মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। আর এই অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার জেলা শাসকের দফতরে। অভিযুক্তের বাড়ি ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুরে। অভিযুক্তের আসল নাম ভোলানাথ মণ্ডল। মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনায়। ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ রয়েছে এক বাংলাদেশের বিরুদ্ধে। অভিযুক্তের বাড়ি ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুরে। অভিযুক্তের আসল নাম ভোলানাথ মণ্ডল। ভোটার তালিকায় তিনি নাম তুলেছেন ভোলানাথ সাউ হিসেবে। হরিপদ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ। ভোলানাথ মণ্ডল আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। তারপরে ও আমাদের বাড়ি আমার বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তারপরে আমি যখন জানতে পারলাম তখন আমি এই ডিএম অফিসে এসে আমার লয়ারকে নিয়ে ডিএম অফিসে এসেছি, ওনাকে জানিয়েছি। ডিএম অফিসে অভিযোগ জানিয়েছি যে ভোলানাথ মণ্ডল বলে একজন আছেন, ইনি বাংলাদেশি। আমাদের এখানে আমার দিদার এখানে থাকতেন মামা বাড়িতে। হঠাৎ করে আমার দাদুকে নিজের বাবা বানিয়ে ফেলে এবং এখন ভোটার লিস্ট জাল করে নিজের নাম জাল করে এখন রয়েছেন। আর এখনও বর্তমানে ওখানেই রয়েছেন এবং নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন। আমরা অবিলম্বে এর ব্যবস্থা নেওয়ার জন্য ডিএম অফিসের সামনে লিখিত অভিযোগ জানিয়েছি আমার লয়ারকে নিয়ে, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হরিপদ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন। হরিপদ সাউয়ের মৃত্যু হয়, নিজেকে তারপর মৃত হরিপদর পালিত পুত্র হিসেবে দাবি করেন ভোলানাথ। হরিপদর ছেলে হিসেবে ভোটার তালিকায় নাম তোলেন তিনি। আমি পালিত সন্তান, তাদেরই এইটা জায়গা জমি। আর এই যে ভোটার লিস্টে কবে নাম উঠেছে আপনার, কত সালে? সাল মনে নেই আমার, অনেক দিন। কোথায় ভোট দেন? এখানে ভোট, এই স্কুলের সামনের। এই যে আপনি যে নামটা এইভাবে তুলেছেন, পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না, সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি? না, ওইসব কোনো ব্যাপার। আপনার আসল বাবার নাম কি? আমার আসল বাবার নাম ছিল অনাথ। অনাথ থাকতেন ঈশ্বরীগাছা। তাহলে এই যে অভিযোগ করেছে, তাহলে অভিযোগের তো বাস্তবতা আছে। এই অভিযোগের ভিত্তিতে কণিকা দাবি করেছেন যে আপনার যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। আপনি কি বলবেন? পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলার প্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন আইনজীবী, তার একটি এসএসসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। তুমি জানো যে আগামীকাল এসএসসি সংক্রান্ত মামলাগুলির একত্রে শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে। ফলে তিনি আজকে এই আবেদন নিয়ে মাননীয় বিচারপতির কাছে যান যে কালকে যেন তার মামলাটিও একত্রে তার বিচার প্রক্রিয়া শুরু করা হয়, সেই আবেদন নিয়ে। এবং তিনি বলতে থাকেন যে এই গোটা যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা আগামী 18 নভেম্বর থেকে শুরু হবে। যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি মন্তব্য করেছেন যে পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌভিক, যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে। দেখো, যেমনটা তোমায় বলছিলাম, তিনি বলেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আগামী সোমবার রয়েছে। ফলে সেই কারণেই তিনি চান যে এই মামলার শুনানি যেন আগামীকালই করা হয়। সেই সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে পরীক্ষার কি হবে, অর্থাৎ যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ক্লাস 9, 10 এবং 11, 12 সেই পরীক্ষার কি হবে সেটাই কেউ জানে না, আর আপনি এখন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এখনো পড়ে রয়েছেন। ফলে এই যে মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমার মনে থাকবে যে গতকালই সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি হয়, সেই সময় মাননীয় বিচারপতিরা তারা খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে ফ্রেশার্সদের জায়গা দেওয়া হয়েছে,
নতুন করে শূন্যপদ তৈরি করা হয়েছে, এই গোটা সিদ্ধান্তটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের এই উদ্দেশ্য এটাই ছিল যে 2016 সালে যে আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল এবং যে শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন তারা যেন আরেকবার সুযোগ পান, তারা যেন আরেকবার পরীক্ষায় বসতে পারেন, তাদের সুযোগ দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ তারা দিয়েছিলেন। এবং গতকাল পর্যবেক্ষণে এটাও বলা হয়েছিল যে এই গোটা বিষয়টাতে অর্থাৎ এই যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হলো, নতুন করে নিয়োগ বিধি আনা হলো, এই নিয়োগ বিধি আনার সিদ্ধান্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে সেই সময় অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন নতুন নিয়োগ বিধির আওতায় নিয়ে আসা হবে, তাদের ওপর কেন নতুন নিয়োগ বিধি প্রযোজ্য হবে, সেইটা নিয়েও মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে একইভাবে তাদের ক্ষেত্রে কোনোভাবে যেন তারা বঞ্চিত না হন বা তারা যেন প্রভাবিত না হন নতুন এই নিয়োগ বিধির কারণে, সেইটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে। এই মন্তব্য গতকাল কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার করেছিলেন। ফলে গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আজকের মাননীয় বিচারপতির প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের মন্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে একই সঙ্গে এসএসসি সংক্রান্ত সমস্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। এখন নতুন এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে যা যা জটিলতা তৈরি হবে বা যা যা প্রশ্ন উঠবে সেইগুলোর নিষ্পত্তি কিন্তু কলকাতা হাইকোর্ট করবে এবং আগামীকাল থেকেই সেই প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে। ধন্যবাদ সৌভিক। আর এবার আপনাদের দেখাবো গতকাল ঠিক কি হয়েছিল। প্রশ্নের মুখে পড়ে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় স্কুল সার্ভিস কমিশন, ফের কাঠগড়ায় ওঠে তাদের ভূমিকা। এসএসসির নবম, দশম ও একাদশ দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও ওঠে প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা ফের নির্ভর করছে আদালতের ওপর। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসি আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন, নতুন বিধি নিয়ে এসেছেন, আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে মানুষ পরীক্ষা দেবে? আমাদের কথা কে ভাববে? রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না। কোথায় যাব আমরা? ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। আমি বলছি অমিত বাবুর এই আবেগ এবং ভাবুন তো এই মানুষগুলো কোথায় কোন খাদের ধারে এসে দাঁড়িয়েছেন আজকে। প্রতিদিন নতুন নতুন বিষয় হচ্ছে এবং ক্রমশ আরো 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 হতাশার অন্ধকারে তারা চলে যাচ্ছেন। আমি বলছি যে জন্য মানে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই যন্ত্রণাটা কোন জায়গায় পৌঁছেছে। কাল গত এই পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কোচবিহার থেকে একজন স্যার এসেছিলেন। উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার, 11-12 টিচার। উনি আমার কাছে এসে বলছেন, দাদা আমি 2 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি। গতবার আমি কেমিস্ট্রির পিজির টিচার ছিলাম, 9-10 আমার পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সন্তান হারিয়েছে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে সেই লোকগুলো পরীক্ষা দেবে? কোন যন্ত্রণা নিয়ে? কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে সবাই। এখানে আপনারা রাজনীতি চমকাচ্ছেন। বাংলা সন্তান নয় আমরা। আমাদের কথা কে ভাববে? বিচার ব্যবস্থা ভাবছে না, রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না। কোথায় যাবো আমরা? আর রাজনৈতিক দলগুলো বলেছে অল আর ফ্রড। ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন আপনারা। আর আমার ছোট ছোট ভাই বোন সন্তান আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছেন আমাদেরকে। তারা আমাদেরকে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপমান করছে। তাদেরকেই আমরা ক্লাসে পড়িয়েছি, তাদের সঙ্গে তো আমাদের লড়াই কোনো ছিল না। বিচার ব্যবস্থা দায় এড়াতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।